হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি। নোটিফিকেশন নাও যেতে পারে, বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করবেন। প্রচুর পরিমাণে লাইক চাই কিন্তু ভিডিওটার, কারণ সমস্ত এক্সক্লুসিভ আপডেট শুধুমাত্র আরজি থেকে। এসএসসি এসএলএসটি যে 2025-এর আজকে নিয়োগ, এবং সেই নিয়োগ নিয়ে যে গেজেট বাতিলের চ্যালেঞ্জ করে যে ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল, সেই মামলার যে শুনানি, যেটা আমি সকালবেলায় শেয়ার করেছিলাম যে কজ লিস্ট অনুযায়ী কিন্তু আজকেরই সেই মামলার শুনানি হতে চলেছে অনারেবল ডিভিশন বেঞ্চ, সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। এবং কিন্তু সেই মামলাটি শুনানি হবে সোমবার দিনকে। জানিয়ে দিই, আজকের এই যে আর্জেন্সি, বারে বারে আজকের পিটিশনাররা আর্জেন্সি জানাচ্ছিল, কারণ 14 তারিখ লাস্ট ডেট ছিল, তার জন্য তিনি আজকের এই মামলাটি শুনে নিয়েছেন। এবং এই মামলাতে আজকের কিন্তু যে পিটিশনারদের বক্তব্য, অর্থাৎ 10 নম্বর 16-25কে আলাদা করতে হবে, কোনো রকম কোনো এক্সট্রা বেনিফিট দেওয়া যাবে না, এবং তার সাথে এজ রিল্যাক্সেশন কারা, অর্থাৎ যারা 2016 সালে অসফল হয়েছিল তারাও, এবং যারা সফল হয়েছিল তারাও। এই যে এজ রিল্যাক্সেশন নিয়েও যে বক্তব্য, ফাইনালি কিন্তু আর্গুমেন্ট, সমস্ত আর্গুমেন্ট আজকে করা হয়ে গেছে। একদম এক্সক্লুসিভ শেয়ার করছি শুধুমাত্র আরজি থেকে। কি হয়েছে তার টোটাল আপডেটটা আমি জাস্ট আপনাদের শেয়ার করছি। আমাদের যে আইনজীবী রয়েছে এই মামলার, যে গোপা বিশ্বাস, অ্যাডভোকেট গোপা বিশ্বাস, তার সাথে টেলিফোনে আমাদের কথোপকথন হয়েছে, এবং তার টোটাল রেকর্ডিংটা আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এরকম এক্সক্লুসিভ আপডেট শুধুমাত্র আরজি থেকে পাবেন। এবং চলুন শুনে নিই আজকের কলকাতা হাইকোর্টে কি হলো। সোজাসুজি কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং তথা এই মামলার পিটিশনার অ্যাডভোকেট গোপা বিশ্বাসের থেকে। নমস্কার গোপা, আমি আরজিটেক থেকে শঙ্কু মুখার্জি বলছিলাম। আজকে তো হিয়ারিং হওয়ার কথা ছিল না, বাট আজকে হিয়ারিং হয়েছে। দেখুন, জজ সাহেব যখন ওই এসএসসির করা অ্যাপিল এবং সেটের করা অ্যাপিলগুলো শুনছিলেন, তখন আমরা প্রেয়ার করেছিলাম যাতে আমাদের মামলাটি যত তাড়াতাড়ি সম্ভব শুনে নেয়। কারণ কি, আমাদের অনেক ক্যান্ডিডেট যাদের এজ পেরিয়ে গেছে, 40 বছর পার করে গেছে, তারাই অনেকে এজ রিল্যাক্সেশনের জন্য, যেহেতু দেয়নি তাদেরকে, বসতে পারছে না। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তারা এজ রিল্যাক্সেশন পাওয়ার যোগ্য, কিন্তু তাদেরকে দেয়নি বলে তারা বসতে পারছে না। এবং লাস্ট ডেট যেহেতু 14 তারিখ, তাই আমরা রিপিটেডলি কিন্তু জজ সাহেবের কাছে মেনশন করেছিলাম জানতো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটা নেয়। তারপরে জজ সাহেব এসব শুনে বলেছিল মানডে রাখবে, কিন্তু পরবর্তীতে এই ম্যাটারগুলো লিস্টে আসে এবং আজকেই শুনানি হয়। এবং আমাদের যা বক্তব্য ছিল সেই বক্তব্যগুলো আমরা আপাতত বলে রেখেছি, জজ সাহেব সেগুলো শুনেছেন। যেহেতু আজকে স্টেটের তরফ থেকে সেই যে অ্যাডভোকেট জেনারেল অন্য ঘরে ব্যস্ত ছিলেন, তাই জন্য উনি আজকে আসতে পারেননি। কারণ জজ সাহেবের স্পেসিফিক কিছু কোয়ারিজ ছিল, কারণ আমাদের বক্তব্য 2016 রুল তুমি মানবে এবং টিচিং এক্সপিরিয়েন্স তুমি এভাবে দিতে পারো না, সেই সংক্রান্ত কিছু প্রশ্ন ছিল। সেটা জজ সাহেব রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল আছে তার কাছে রাখতে চেয়েছিলেন, কিন্তু তিনি যেহেতু অ্যাভেলেবেল ছিলেন না, তিনি অন্য ঘরে ব্যস্ত ছিলেন বলে উনি আজকে আসতে পারেননি। তাই ওনারা যেহেতু বলতে পারেননি, তাই এই ম্যাটারটি আবার মানডে রেখে। আচ্ছা, আজকে মানে আমাদের তরফ থেকে যা যা বলার সেগুলো সব বলা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের তরফ থেকে যেগুলো বলার সেগুলো বলা হয়েছে আপাতত। এবার তারপরে ওদের বক্তব্যের পরে যদি আমাদের আরো কিছু অ্যাডিশন করার প্রয়োজন হয়, সেগুলো নিশ্চিতভাবে আমরা তখন বলবো। আচ্ছা, কি মনে হচ্ছে মানডে কি কোনো অর্ডার বা কিছু আসতে পারে, কি মনে হয়? হ্যাঁ, নিশ্চিতভাবে সেটা জজ সাহেব যেটা মনে করবেন, আমাদের যা বক্তব্য এবং আমাদের আদার সাইড যারা আছে, স্টেট, এসএসসি, তাদের বক্তব্য শুনে জজ সাহেব যেটা মনে করবেন, নিশ্চিতভাবে সেই অর্ডার জজ সাহেব দেবেন। আমাদের মেন বক্তব্য ছিল যে 10 নম্বর একটা, আর একটা হচ্ছে এজ রিল্যাক্সেশন, একটা হচ্ছে দেখুন, আমাদের বক্তব্য হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট ছিল সেখানে বলা হয়েছিল যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট, এখানে কিন্তু বলা ছিল না অ্যাপয়েন্টি। যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি, বোথ আর এলিজিবল টু গেট এজ রিল্যাক্সেশন। কিন্তু এক্ষেত্রে কি করেছে, ধরুন যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি অথচ তারা নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট, তাদেরকে কিন্তু দেওয়া হয়নি। সেই জন্য তারা কিন্তু এখানে প্রেয়ার করেছে যে এজ রিল্যাক্সেশনটা তাদের দেওয়া হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, সরি টু ইন্টারাপ্ট, এর মানে হচ্ছে যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট ছিল তারাও তো এজ রিল্যাক্সেশনটা পেতে পারে, তাই তো? দেখুন, এখানে তো সাকসেসফুল, যেহেতু সিলেকশন প্রসেসটাই বাতিল হয়ে গেছে, এখানে সাকসেসফুল আনসাকসেসফুলের প্রশ্ন কি করে আসতে পারে? অল আর ইন সেম পেডিস্ট্রিয়ান, মানে প্রত্যেকেই কিন্তু সমস্তরে আছে, সেখানে কিন্তু কেউ কাউকে সাকসেসফুল বা আনসাকসেসফুল বলে এভাবে ক্লাসিফিকেশন করা যাবে না। সুপ্রিম কোর্টের কাছে যে দুটো ক্যাটাগরি এখানে ডিভিশন ছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট যারা অলরেডি দাগি বলে চিহ্নিত হয়ে গেছে, যাদের হয়ে গেছে, আর কিছু আছে যারা এখনো চিহ্নিত হয়নি, কিন্তু সেই তাদের যেহেতু খুঁজে পাওয়া যায়নি অথরিটিগুলো নন কোঅপারেশনের জন্য, সেই জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট পুরো সিলেকশন প্রসেসটা বাতিল করেছিল। কারণ যদি টেন্টেড আনটেন্টেড বোধকে খুঁজে পাওয়া যেত তাহলে তো সেটা সেগ্রিগেশন করে বাদ দিলেই হয়ে যেত, তাহলে তো
প্রসেস বাতিলের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু সেটা খুঁজে পাওয়া যায়নি তাই জন্য ওই ক্যাটাগরিটার নাম দিয়েছে নট স্পেসিফিক্যালি টেন্টেড, মানে যারা এখনো পর্যন্ত দাগি বলে চিহ্নিত হয়নি। সেই জন্য সেই ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে তারা কিন্তু প্রত্যেকে, যাদের এজ রিল্যাক্সেশন প্রয়োজন তারা কিন্তু পাওয়ার যোগ্য, এবং স্বাভাবিকভাবেই তারা সেটাই প্রেয়ার করেছে। আচ্ছা, তার মানে এর থেকে একটা জিনিস, যে 1800টা মতন যে ডেটা দিচ্ছে এসএসসি তরফ থেকে, সেই ডেটার উপর কি বিশ্বাস মানে সে মতন করা যাচ্ছে? যে এসএসসি বলছে মাত্র 1800 টেন্টেড। দেখুন, এসএসসি তো এখনো পর্যন্ত লিস্ট প্রকাশ করেনি। এসএসসি সুপ্রিম কোর্টের কাছে বলেছে 4টি সিলেকশন প্রসেস নিয়ে তারা অ্যাকনলেজ করেছে। এমন নয় যে শুধুমাত্র তারা বলেছে, তারা নিজেরাই অ্যাকনলেজ করেছে যে 6276 জন আছে। তারপরে হঠাৎ করে সেটা 1801 হয়ে যায়। কিভাবে হয়, কিসের বেসিসে হয়েছে সেই তথ্য কিন্তু কোর্টেও প্রডিউস করেনি বা তাদের ওয়েবসাইটেও প্রডিউস করেনি। আমাদের সিম্পল বক্তব্য, কারা টেন্টেড কারা আনটেন্টেড, সেটা কারা নট স্পেসিফিক্যালি টেন্টেড সেটা প্রকাশ কেন করছে না? সেটা যদি প্রকাশ করে, সেটা যদি, কারণ একটি রেকমেন্ডিং বডি একটি গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট বা গভর্নমেন্ট এডেড স্কুলে যারা দেবে, রেকমেন্ড করবে টিচারদের, এই প্রক্রিয়া কিন্তু একটি পাবলিক এমপ্লয়মেন্ট, সেই প্রক্রিয়া কিন্তু স্বচ্ছতা হচ্ছে মেন বিষয়। এখানে কিন্তু স্বচ্ছতা থাকা খুবই জরুরি। সেই স্বচ্ছতাটা কেন রাখতে পারছে না কমিশন, সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এখানে কিন্তু আবারও তাদের যে ভূমিকা ছিল আগে 16 সালের সিলেকশন প্রসেসের সময় তারা দুর্নীতি করেছিল, এখানেও কিন্তু সেই দুর্নীতির যে স্কোপটা সেটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ তারাও কিন্তু আবার দুর্নীতি আটকাতে যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন ছিল সেগুলো না নিয়ে বরঞ্চ দুর্নীতি করার ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো করা দরকার আগেরবার সেভাবে ভালোভাবে করেনি বলে ধরা পড়ে গেছে, এইবার সেটা আরো বোধহয় টাইট ভাবে করে দুর্নীতির জন্য তারা অগ্রসর হচ্ছে। সেই বিষয়ে নিশ্চিতভাবে কোর্ট তার মন্তব্য বা ধরুন তার যে জাজমেন্টটা দেওয়া নিশ্চিতভাবে দেবে। একদম। আমি লাস্ট একটা কোশ্চেন করছি, এই যে 10 নাম্বারটা নিয়ে, এটা কিন্তু যারা মানে নন টেন্টেড অথবা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু চিন্তিত যে আমরা কেন 90-তে দেবো, বাকিরা 100-এ দেবে। অবশ্যই, কেন কেন একটা এন্ট্রি লেভেলের সিলেকশন প্রসেস, এটা এন্ট্রি লেভেলের সিলেকশন প্রসেসে এভাবে টিচিং এক্সপিরিয়েন্স তো দেওয়া যায় না। আর সব থেকে বড় কথা, যাদের সিলেকশন প্রসেসটাই বাতিল হয়ে গেছে, যাদের যে চাকরিগুলো ছিল সেগুলোই বাতিল হয়ে গেছে, তাদেরকে কেন আলাদা করে বেনিফিট দেবে? এবং আপনি যদি 17 তারিখের যে বোর্ডের করা যে মিসেলিনিয়াস অ্যাপ্লিকেশনটা ছিল সেই অর্ডারটা দেখেন, সেখানে কিন্তু স্পষ্টত সুপ্রিম কোর্ট লিখে দিয়েছে এই যারা ক্যান্ডিডেটকে তারা অ্যালাউ করছে নতুন 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি করার জন্য, তাদেরকে কিন্তু কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে না, তাদেরকে কিন্তু কোনো স্পেশাল বেনিফিট দেওয়া যাবে না এই নিউ সিলেকশন প্রসেসে। সেখানে বার থাকা সত্ত্বেও কেন সেটা আবার তাদেরকে এই বেনিফিট দেওয়া হচ্ছে, সেটা খুব স্বাভাবিকভাবেই তো প্রশ্ন আসবে, এবং সেটা স্বাভাবিকভাবেই জজ সাহেবরাও নিশ্চিতভাবে সেই নিয়ে যারা রেসপন্ডেন্ট আছে তাদের, এসএসসি আছে তাদেরকে জিজ্ঞেস করবে বা বোর্ড আছে তাদেরকে জিজ্ঞেস করবে। একদম একদম। বেস্ট অফ লাক জানাচ্ছি মানডের জন্য, এবং মানডে আমরা ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।